তৃণমূলে একের পর এক শিবির বদলের মধ্যেই এবার মদন মিত্রকে নিয়ে তৈরি হলো জল্পনা। ঋতব্রত তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র গতকাল স্বর্ণকমল এবং সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্র যেখানে পৌঁছলেও বাড়িতে ছিলেন না স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহারা, এমনটাই খবর। তবে ফোনে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন জল্পনা। আগে উনি ইডির কাছে যান, সন্দীপন সাহা ওকে বাঁচাতে পারবেন না মন্তব্য করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ডাক পেয়েছেন মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলে। তাদেরকে 22 এবং 23 জুলাই সিজো কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে ইডি চার্জশিটে সুজিত বসু এবং ফিরহাদ হাকিম সম্পর্কে তুলে ধরা হয়েছে চাঞ্চল্যকর তথ্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি। এবার কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তাদের দুই ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ইডি সূত্রে খবর, তাদেরকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই 13 জুন তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তলব করা হলো তার স্ত্রী ও দুই ছেলেকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে এর আগেও এসে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই বাড়ি হচ্ছে মদন মিত্রর ভবানীপুরের বাড়ি। প্রায় 125 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এবার মদন মিত্র স্ত্রী, দুই ছেলেকে ব্যাংকের নথি সহ বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির হতে জানিয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভয় আউট বলেছিলেন না, ভয় 4 ডবল বেড়ে গেছে পশ্চিমবাংলা। শীতপ্রথর দিকে যারা গেছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে অ্যাকশনের কথা ঘোষণা করেছেন। তা এখন তিনি সেটা করে দেখান, তা একটা বোঝা যাবে। পুরো দুর্নীতি হোক বা অন্য দুর্নীতি মামলা হোক, গোটা পরিবার মিলে দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে। পরিবার মিলেই প্রতিষ্ঠানটাকে লুটে পুটে খেয়েছে, মানুষের যে উন্নতির পয়সা তা লুটে পুটে খেয়েছে। চাকরি বিক্রির পর চাকরি বিক্রি করেছে গোটা পরিবার, আর তার লাভ নিয়েছে গোটা পরিবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিতা এবং সুচিত্রা বলে লেখা থাকতো, নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। এর পাশাপাশি চার্জশিটে ইডি দাবি করেছে আলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছেন তাদের সুপারিশ করেছিলেন সুজিত বসু। হেল্পারের সুপারিশ তালিকায় ববিদা সুচিত্রা বলে নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা সুচিত্রা লেখা ছিল সুপারিশকারী হিসেবে। আবির দত্ত, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
21শে জুলাই কার 3 দশক পর এবার তা নিয়ে তিন পক্ষের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। মেয়র রোডে সমাবেশ করবে ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূলকে পুলিশ জানিয়ে দিয়েছে সভা করতে হবে হয় ব্রিগেডে না হলে হাজরা মোড়ে। এই অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। আজ রয়েছে শুনানির সম্ভাবনা। অন্যদিকে শহীদ স্মরণে শহীদ মিনারে আলাদা সমাবেশ করবে কংগ্রেসও। 21 কখনো মানুষকে ভুলতে দেয় না। এই ছবি এবার অতীত। শক্তি প্রদর্শন তো দূর, তৃণমূল এবার দুর্বল, ক্ষীণ। এবারের 21শে জুলাইয়ের আগে তৃণমূল ভেঙে চুরে খান। কে কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে, কিভাবে করবে, কার স্মরণে কত জোর, কার অধিকার, কে জোর করে দখল করছে, এসব নিয়েই এখন জোর বিতর্ক। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। 21শে জুলাইয়ের কর্মসূচি, দাবিদার তিন পক্ষ। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করেন, কিন্তু এবার তারা সভা করার অনুমতি পাননি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কর্মসূচি ছিল 21শে জুলাইয়ের শহীদ দিবস, কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল কোথায় শহীদ স্মরণের অনুষ্ঠান করবে তাই এখনো ঠিক নয়। আমরা তো কেস ফাইল করেছি, কালকে হবে, কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে। অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। এই প্রেক্ষাপটে প্রশাসনের অনুমতি পেতে সোমবার লালবাজারে গিয়ে কথা বলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর, তাদের ব্রিগেডে 21শে জুলাই কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এখনো কোনো অনুমতি দেননি। তারা গোটা বিষয়টা মহামান্য কলকাতা হাইকোর্টের যে দৃষ্টি সেই দিকেই তারা রয়েছেন। কালীঘাট তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার লালবাজার থেকে ইমেল করে তাদের জানানো হয়েছে 21শে জুলাইয়ের কর্মসূচি তারা ব্রিগেডে অথবা হাজরা মোড়ে করুক। যদিও কালীঘাট তৃণমূল এই প্রস্তাবে রাজি নয়, তারা ভিক্টোরিয়া হাউস বা ডোরিনা ক্রসিং এ সমাবেশ করতে চায়। কালীঘাট তৃণমূলের তরফে ফের তা ইমেল করে জানানো হবে। এদিকে এই নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করা হয়েছে তারও শুনানি রয়েছে বুধবার। মেয়র রোডে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে ঋতব্রত তৃণমূল। আমরা আছি মেয়র রোড সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। এখানেই আগামী 21শে জুলাই ঋতব্রত পন্থী তৃণমূলরা শহীদ তর্পণ পালন করবেন। ইতিমধ্যেই পুলিশের তরফে অনুমতি মিলেছে। সোমবারই সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিভাবে শহীদ তর্পণ করে। তৃণমূল নিজেরাই আজকে দ্বিধাবিভক্ত, তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়েই তারা আজকে একে অপরের সঙ্গে লড়ছে। ঋতব্রতদের কথা সবটাই ম্যাচ ফিক্সিং, শ্যাডো বিজেপি, এবং তার সমস্ত কারিগরের দুদিনে পারমিশন হয়ে গেল হচ্ছে মেয়র রোডে। 21শে জুলাই নিয়ে ত্রিমুখী লড়াইয়ে বিভ্রান্ত শহীদ পরিবাররাও। এ বলছে 21শে জুলাই করবে, ও বলছে 21শে জুলাই করবে না, দিদির কাছে যাবে না, ঋতব্রতর কাছে যাবে, আবার শুনছি কংগ্রেস করছে নতুন করে, কোথায় যাবে বুঝে উঠতে পারছি না এখন। কালীঘাট তৃণমূল আদালতে তাদের প্রথম পছন্দ হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনের এলাকাকে রেখেছে। সেটা না পেলে বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিং এর আবেদন করেছে। বুধবার এ নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশারুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 21শে জুলাইকে শুধু রাজনৈতিক ইভেন্টে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্ত এই মামলায় হলফনামায় বলেছিলেন 21শে জুলাইয়ের আন্দোলনকারীরা নেশাড়ু ছিলেন। কি করে তাঁকে পরবর্তীকালে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রতিনিধি সৌম্য এইচ রায়। ইতিহাস মানে শুধু ইতিহাস নয়, ইতিহাস মানে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে দেখেছি, দীর্ঘদিন তার সাথে তার ছত্রছায়া বা বিভিন্ন জায়গায় কাজ করেছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি দলেও দেখেছি। তো দুটো পোর্শনই আমার দেখা হয়ে গেছে। ইট ইজ আ ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ দ্য লাই অ্যান্ড অপরচুনিজম। আপনারা দেখছেন 13 জন 14 জন মারা গেছে, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, হাজার হাজার ছেলে চোখ গেছে, হাত গেছে, ভেঙেছে, মারা গেছে। কিন্তু আমার কষ্টটা কোথায় হয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহীদ মিনারে এই যে ক্ষমতায় আসার আগে তিনি এটাকে শুধুমাত্র ভুলে গেলেন, শুধুমাত্র সেটাকে পলিটিক্যাল ইভেন্ট, একটা এজেন্ডা তৈরি করলেন। একবারও কৃতজ্ঞতা স্বীকার করলেন না এই শহীদদের প্রতি তার এই সম্মান। যে মনীশ গুপ্ত, আজকে দেখুন উনি এই মনীশ গুপ্ত হলফনামায় কি বলছেন? তার আগে একটা মামলা হয়েছিল 2011 সালে। একদম আপনি বলুন, মামলা হয়েছিল। মনীশ গুপ্ত কি বলেছেন হলফনামাতে? যে আমরা যারা সেদিন যুব কংগ্রেসের কর্মীরা, কংগ্রেস কর্মীরা সেদিন আন্দোলনে গিয়েছিলাম, আমরা উন্মত্ত ছিলাম, নেশারু ছিলাম।
আমরা মদ খেয়ে গেছিলাম বা নেশা করে গিয়েছিলাম। সরকারকে রিপোর্ট দিয়েছিল, সরকারি রিপোর্ট দিচ্ছে। সেই মনীশ গুপ্তকে 2011 সালে যাদবপুরে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মন্ত্রী করেছেন বিদ্যুৎ মন্ত্রী, তারপরে রাজ্যসভা সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার এই যে শুভঙ্কর সরকার বলেছেন, ঠিক বলেছেন, ওনার পাপের প্রায়শ্চিত্ত করা উচিত। এতদিন ধরে শহীদ পরিবারের পাশে থাকার জন্য কি করেছে কংগ্রেস? সেই সময় কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারই বা কি করেছে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, এত বছরে কংগ্রেস দল হিসেবে এই শহীদ পরিবারের কটা পরিবারের পাশে দাঁড়িয়েছে এটা তারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের জানিয়ে দিক, এটা এক। দ্বিতীয় কথা, সেই সময় 1993 সালে ইউনিয়ন সরকারে কংগ্রেস রয়েছে। এই রাজ্যে কংগ্রেসের যুব সংগঠনের 14 জন সিপিএম সরকারের গুলিতে তারা একদম রাস্তার দিনের আলোতে তারা মারা গেল। 356 জারি তো দূরের কথা, সেই সময় দিল্লির কংগ্রেস সরকার ন্যূনতম কোনো পদক্ষেপ নিয়েছিল সিপিএম সরকারের বিরুদ্ধে? আপনি সেই সময় টপ মোস্ট হাই কমান্ডের একটা কোনো স্টেটমেন্ট? আমি তোমায় বলছি, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি, তো আমি তোমার সঙ্গে দ্বিমত নয়। সেটা হচ্ছে নরসিমা রাওয়ের সঙ্গে জ্যোতিবাবুর তখন ওই লাল রঙের একটা ওটা বললো হটলাইন বলা হতো, তাতে কথা হয়। উল্টে জ্যোতিবাবু এই গোটা ঘটনায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে ওরা এরকম সবলে বলপূর্বক মহাকরণ দখল করতে এসেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি কমপ্লেন জানিয়ে রাখলাম। এই কাগজে পড়ছিলাম। তাহলে নরসিমা রাও তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তাকে বলছেন, বুঝলাম। কংগ্রেস দলের তো তিনি নেতা, কংগ্রেস সরকারের তরফ থেকে তো তিনি প্রধানমন্ত্রী, তাহলে তার কাছে অর্থাৎ দিল্লির হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বে যে যুব কংগ্রেস তাদের কর্মীদের খুন হওয়া, পুলিশের হাতে সিপিএম সরকারের হাতে খুন হওয়া, সেটা কোনো ম্যাটার নয়। মানে সিপিএম এর সর্বোচ্চ নেতা রাজ্য থেকে বলে দিলেন, উনি বললেন আচ্ছা বাহ ঠিক আছে। তাহলে এরপরে এই প্রশ্ন হবে যে এইটা 93 আর উনি দল ছাড়লেন হচ্ছে 98-তে, ঠিক ওই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা হয়নি। তারা শহীদ দিবস পালন করবেন 21 তারিখ, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। শহীদ দিবস নিয়ে নাম না করে এভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়। এ নিয়ে কুণাল ঘোষ বলছেন আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে এরাই 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করতেন। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। একসময়ে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা থাকতেন সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের গলাতেই এখন অন্য সুর, কারণ দুপক্ষের পথ এখন দুদিকে। কালীঘাট তৃণমূল এবার কোথায় 21শে জুলাই শহীদ স্মরণ করবে তা এখনও ঠিক নয়। আর ঋতব্রত তৃণমূল শহীদ দিবস পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। নাম না করে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ। এত বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কিংবা মঞ্চে থেকে 21শে জুলাই পালন করতেন, সেই অরূপ বিশ্বাস কিংবা অরূপ রায় কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা এবার শুধু আলাদা জায়গায় 21শে জুলাই পালন করছেন এমনটা নয়। তারা প্রশ্ন তুলছেন বিগত দিনের শহীদ তর্পণ নিয়ে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কখনোই ওটা নাচ গানের মঞ্চ ছিল না। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে যারা আজকে 21শে জুলাইয়ের ভুল ধরেছে তারা আজকে 21শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। বিগত 5 বছরে, তার আগে কিন্তু সিস্টেমেটিক একটা ছিল, কিন্তু পরে আমরা দেখলাম যাদের কোনো ত্যাগ নেই, যাদের এই লড়াইয়ের জন্য কোনো রকম স্যাক্রিফাইস নেই, তারাই প্রথম সারির নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন, দল হেরেছে,
দলের সিংহভাগ বিধায়ক সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে যে ছবি ধরা পড়ত তা নিয়ে এখন নানা শিবির থেকে কটাক্ষ ধেয়ে আসছে। প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ, মাংস, ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন 21শে জুলাইয়ের মঞ্চে নাচ গান নিয়ে অখুশি 21শে জুলাইয়ের শহীদ পরিবারও। 21শে জুলাই একটা শহীদ তর্পণ। শহীদ তর্পণ মানে নাচ গান, আনন্দ, উৎসব, পাগলু ডান্স নয়। 21শে জুলাই মানে যে রাস্তায় ডিম ভাত খাওয়ানোর প্রবণতা, সেটাও নয়। আর যে 18 বছর যে মরেছে, ওই 21শে জুলাই যা কথা বলে আর কোনো দিন দেখতে আসছে না। কেমন আছে, মরে গেছে, আমার স্বামী মারা গেছে, ওরা ফুর্তি করছে, আমার ভালো লাগতো না। সব মিলিয়ে সমালোচনা, বিদ্রোহ, কটাক্ষে এখন জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।